আসসালামু আলাইকুম। সাউন্ড কি শোনা যাচ্ছে? আপনারা তো শুনবেনই। মাইক্রোফোন অন। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে? ওকে। ঝামেলা আছে। আপনি পারবেন না, শখ ভাই লাগবে। আচ্ছা, আমাদের সাউন্ড একটু সমস্যা হচ্ছে, টেকনিক্যাল ইস্যুস। এটা সলভ করে আমরা ক্লাস শুরু করতেছি। হোপফুলি 5 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করতে পারবো। হ্যালো। ঠিক আছে। ওইখান থেকে আবার সাউন্ড আসে, এটা আবার এখানে এসে এই হচ্ছে আর কি। আচ্ছা, এখন হোপফুলি সাউন্ড ক্লিয়ার, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, আমাদের আজকের টপিক খুবই সহজ, পরিমাপ এবং একক। এবং এখান থেকে যে প্রতি পরীক্ষায় কোয়েশ্চেন আসে ব্যাপারটা এরকম না। মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, মাঝে মাঝে আসে না। তবে যখনই কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনটা খুব সহজ আসে। অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে অনেক কঠিন কোয়েশ্চেন হয়, কিন্তু এই চ্যাপ্টারটা আবার খুবই সহজ। তো এখান থেকে যদি কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনটা আমাদের পারতে হবে, যেহেতু খুবই সহজ। তো আমরা একটু বেসিক দেখি। আমাদেরকে পরিমাপের অনেক একক সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? তো আমি একটু সহজ জিনিসটা একটু দেখাই আপনাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। ধরেন আমাকে ওরা দিয়ে দিছে 10 মিটার। এখন আমাকে কাজের স্বার্থে বা ম্যাথের স্বার্থে হয়তোবা এই মিটারকে বানাতে হবে কিলোমিটার, অথবা এই মিটারকে আমার বানাতে হতে পারে ধরেন সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার। আমাকে স্যার দিয়ে দিছে মিটার, আর আমাকে আইদার বানাতে হতে পারে কিলোমিটার, অথবা হতে পারে সেটা সেন্টিমিটার। এখন আমাদের মাঝে মাঝে কনফিউশন তৈরি হয় যে আমরা কখন গুণ করব বা কখন ভাগ করব। তো যখন আমরা ছোট জায়গায় যাব, তখন আমরা সবসময় গুণ করব। আর যখন আমরা বড় জায়গায় যেতে চাই, তখন আমরা সবসময় কি করব? ভাগ করব। এখন আমাকে বলেন তো, আমি আছি মিটারে, মিটার বড় না কিলোমিটার বড়? কিলোমিটার বড়। তাহলে মিটার থেকে যদি কিলোমিটারে যাই, তাহলে ছোট জায়গা থেকে কোথায় যেতে চাই? বড় জায়গায় যেতে চাই। ছোট জায়গা থেকে যদি বড় জায়গায় যেতে চাই, তখন গুণ করতে হবে না ভাগ করতে হবে? তখন ভাগ করতে হবে। তাহলে এই যে আমাকে 10 মিটার দিয়ে দিছে, এটাকে কিলোমিটার বানানোর জন্য ভাগ দিতে হবে, তাই তো? এখন আমাকে বলেন তো, 1 কিলোমিটার আর 1 মিটারের মধ্যে সম্পর্ক কি? কত কিলোমিটারে 1 মিটার? 1000 কিলোমিটারে 1 মিটার। 1000 মিটারে 1 কিলোমিটার। তো আমরা এই সম্পর্কটা তো জানি। আর যারা ভুলে গেছি, তারা ওই যে ছোটবেলার কবিতা মনে রাখবো, কি ছিল? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আশা করি আমাদের মনে আছে। তার মানে কি? কিলোমিটার, তারপরে হচ্ছে হেক্টোমিটার, কিলো, তারপরে হচ্ছে হেক্টো,
তারপরে কি ডেকা, তারপরে কি মিটার, তারপর হচ্ছে ডেসি, তারপরে কি সেন্টি, তারপরে কি মিলিমিটার। এটা তো আমরা সবারই আসলে মনে আছে। আশা করি এটা আমাদের সবার মনে আছে না ছোটবেলার জিনিস। আচ্ছা, এখন সবার সাথে সম্পর্ক কেমন? 10 করে। তাহলে 1 কিলোমিটারে কত হেক্টোমিটার? 10 হেক্টোমিটার। তারপরে হচ্ছে 1 হেক্টোমিটার থেকে কত ডেকামিটার? 10 ডেকামিটার। এখন যদি আমার কিলো থেকে হেক্টর না হয়ে ডাইরেক্ট ডেকাতে যেতে হয়, তাহলে সম্পর্কটা কেমন হবে? 100 দিয়ে গুণ হবে। মনে পড়তেছে না? তারপরে হচ্ছে 1 ডেকাতে কত মিটার? 1 ডেকামিটারে 10 ডেসিমিটার। 1 হেক্টোমিটার থেকে কত মিটার? হেক্টর থেকে আপনি যদি মিটারে আসেন 2 ঘর যাচ্ছেন না? 2 ঘরের জন্য 2টা শূন্য, 100। কিলো থেকে যদি আপনি মিটারে আসেন 1000, তাহলে কিলো আর মিটারের মাঝে সম্পর্ক কি? হাজারের। আপনি যেহেতু ছোট থেকে বড় জায়গায় যাচ্ছেন, গুণ দিবেন না ভাগ দিবেন? ভাগ দিবেন। তাহলে হাজারের সাথে সম্পর্ক 1000 দিয়ে ভাগ দিবেন। আবার মিটার থেকে আপনি কোথায় যেতে চান? সেন্টিমিটারে যেতে চান। এখন দেখেন মিটার বড় না সেন্টিমিটার বড়? মিটার বড়। না হলে আপনার ওই যে কবিতার মাধ্যমে, সেই ছোটবেলার কবিতা, আপনি দেখতে পাচ্ছেন মিটার উপরে আর কোথায় কি নিচে? সেন্টিমিটার নিচে। তাহলে মিটার বড়, সেন্টিমিটার ছোট। আর মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক কেমন? কয় ঘর যেতে হয়? 1 ঘর, 2 ঘর। 2 ঘরের জন্য কয়টা শূন্য? 2 শূন্য। তাহলে 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এখন আমি এই যে আমাকে মিটার দিছে, এখান থেকে আমি সেন্টিমিটারে যেতে চাই, বড় জায়গা থেকে ছোট জায়গায়, তাহলে কি হবে? গুণ হবে। কত দিয়ে গুণ হবে? 100 দিয়ে গুণ হবে। তো এটা আমরা কিন্তু সবাই আসলে পারি, কিন্তু মাঝে মাঝে আসলে ভুল হয়ে যায়। এই তো, তাই না? তো এইগুলো আমরা একটু ভালো মতো প্র্যাকটিস করব। আচ্ছা, ওকে। এই তো কিলাইয়া হাকাইয়া মৌসুমী লিখছে ডাকাত মারিলে, এটা আমরা সবাই আসলে পারি। ওকে, মুনাফার ক্লাস কবে হবে? মুনাফার ক্লাস কবে হবে? হবে। মুনাফা খুবই ইম্পর্টেন্ট টপিক, সব পরীক্ষা একটা করে কোশ্চেন আসে সরল মুনাফা আর যৌগিক মুনাফা থেকে। ক্লাস তো হবেই, কবে হবে এটা বলতে পারতেছি না। তাহলে মনে হয় মোটামুটি পারবেন। চলেন আমরা শুরু করি। এরকম অনেক কনভার্সন আমাদের কম বেশি লাগবে, করতে করতে হয়ে যাবে। এই দেখেন আমাদেরকে কি বলছে, 1 মাইলে কত কিলোমিটার? কার মুখস্থ আছে 1 মাইলে কত কিলোমিটার? মুখস্থই রাখতে হবে। এটা তো আর কোনো শর্টকাট নাই, এটা তো কিলাইয়া হাকাইয়ার মতো না, আমাদের আলটিমেটলি মুখস্থই রাখতে হবে। তাহলে 1 মাইলে কত কিলো? 1.61 কিলো। আবার উল্টা করে আসতে পারে, দেখি কার মনে আছে। 1 কিলোতে, 1 কিলোমিটারে কত মাইল? 0.62, 0.61, 62, 63 সবই থাকবে, কিন্তু একুরেটটা মুখস্থ রাখতে হবে। এখানে মুখস্থ ছাড়া বিকল্পই নাই। 0.62 মাইল মুখস্থ রাখবেন, কাজ শেষ। এইটা কোথায় আসছে? ওই প্রাথমিক শিক্ষক নিবন্ধন, নাকি নিবন্ধন না, ওই প্রাইমারি স্কুলের শিক্ষক পরীক্ষায়। পারবেন, সবাই পারতেছেন। হ্যাঁ, মুখস্থই রাখতে হবে, কিছু করার নাই। এরপরে এই তো চলে আসছে এটা, 1 কিলোমিটারে কত মাইল? 0.62 মাইল মুখস্থ রাখবেন। এরপরে আমাদেরকে বলছে 1 মিটার সমান কত ইঞ্চি? সেই ছোটবেলায় ক্লাস 4-5-এ পড়ছিলেন, আবার কষ্ট করে মুখস্থ করতে হবে। 25তম বিসিএস, 11তম বিসিএস এ আসছে। এগুলো আসলে শর্টকাট হয় না, আপনার মুখস্থই রাখতে হবে। 1 মিটারে কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। তাহলে 39 বড়টা আগে, 37 পরে, এইভাবে মনে রাখতাম। কোথায় 39.37 ইঞ্চি? সবাই পারতেছেন? এই যে ভুল হয়ে গেছে অলরেডি নিলয়ের, এই ভুল আমি ছোটবেলায় করতাম। পরে মনে রাখতাম যে 39 বড়, বড়টা আগে হবে, 37 ছোট পরেটা পরে হবে। নিলয় আমার ছোটবেলার ভুলটা করে ফেলছে। পারবেন না? মুখস্থ করতে হবে, আর কোনো ওয়ে নাই।
1 নটিক্যাল মাইল সমান কত? আচ্ছা, নটিক্যাল মাইল কি মাপার জন্য? রাস্তা মাপার জন্য তো আর নটিক্যাল মাইল না, সমুদ্র সীমা মাপার জন্য নটিক্যাল মাইল। কোন একটা দেশের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু জিকে বলেন? এই যে ফাতিমা জনি আমার মতো ভুল করছেন, এগুলো করা যাবে না। এটা জিজ্ঞেস করিনি তো, কি জিজ্ঞেস করছি? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু? 200 না, 12 নটিক্যাল মাইল। আর 200 নটিক্যাল মাইল কি জিনিস? অর্থনৈতিক সমুদ্র সীমা। আর মহীসূবান কতটুকু? আমাদের তো 350 পর্যন্ত নাই। আমাদের অবশ্য 2টা লাইন আছে, একটা হচ্ছে সেই সেন্ট মার্টিন থেকে, আরেকটা হচ্ছে থেকে, এই চট্টগ্রাম বন্দর থেকে। কত কত আমি নিজে ভুলে গেছি, 321 না কত জানো? একটা মনে হয় 304 আর একটা হচ্ছে 321। আচ্ছা, তাহলে 1 নটিক্যাল মাইল সমান কত? হ্যাঁ, 1.852 কি মাইল? এটাও একটা আনসার, কিন্তু এই আনসার তো সেটা না। 1 নটিক্যাল মাইলে 1.15 নর্মাল মাইল। আর আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, সেটা কিসের? 1.852 অথবা 1.853 কিলোমিটার। একটু খেয়াল রাখতে হবে, আপনি উত্তর দেখে চিনছেন কিন্তু ভুলটা চিনছেন আর কি। যদি বলে 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, তখন কি হবে? 1.852 কোনো পরীক্ষায় পেতে পারেন, কোনো পরীক্ষায় পাবেন 1.853। আর যদি 1 নটিক্যাল মাইলে কত মাইল জিজ্ঞেস করে, আনসার কি হবে? 1.15 মাইল। ঠিক আছে, একটু খেয়াল রাখেন কোনটা চাইছে। আর আলটিমেটলি এটা মুখস্থরই কাজ, এখানে আপনার গণিত খুব একটা হেল্প করবে না। কিলোমিটার দেওয়া থাকলে ওইটা রাইট, আর মাইল দেওয়া থাকলে কি হবে? 0.5। এটা আপনি পারেন, শুধুমাত্র দেখেন সংখ্যাগুলো আপনার পরিচিত, কিন্তু রাইটটা ধরা যাচ্ছে না আর কি, ভুল হয়ে যাচ্ছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, খুবই অন্যায় করেছি মনিরুল ইসলাম শাওন, বেসিক না বুঝিয়ে সলভ শুরু করেছি, এই জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে যখন যেই বেসিক দরকার হবে সেটা আমি দিব। ঠিক আছে, এরপরে আসেন, কি বলছে? যখন যে বেসিক হবে ওটা আপনার টেনশন করতে হবে না। যদি এটা আপনার ইন্টারেস্টের ক্লাস হইতো, বা ইন্টারেস্টের বাংলা কি, মুনাফার ক্লাস হইতো, তখন আমরা মুনাফার বেসিক নিয়ে শুরু করতাম। কিন্তু ক্লাসটা যদি বয়সের হয়, বয়স গণনার হয়, তখন আপনার ক্লাসের দরকার নাই। ঠিক আছে, তখন আমাদের বেসিকের দরকার নাই। আমাদের এখানে বেসিকের দরকার যেটা, সেটা হচ্ছে আমি গুণ করব না ভাগ করব, সেই বেসিকটা আমি দিছি। এখন এটা হলো আপনার মুখস্থ করা কাজ, এটা মুখস্থ করেন। ঠিক আছে, ওকে, চলেন দেখি পরেরটা কি বলছে। 352 গজ 1 মাইলের কত অংশ? তাই তো, 352 গজ 1 মাইলের কত অংশ? তাহলে আপনারা যদি আমি বলি যে আপনার কাছে 500 টাকা আছে, এইখান থেকে আপনি কত টাকা খরচ করছেন? ধরুন 35 টাকা খরচ করছেন। তাহলে আপনি 500 টাকার কত অংশ খরচ করছেন কিভাবে বের করবেন? আপনার কাছে আছে কত টাকা? 500 টাকা। আপনার কাছে আছে 500 টাকা, আপনি খরচ করছেন কত? তাহলে 500 টাকার কত অংশ খরচ করছেন কি করে বের করবেন? বিয়োগ করবেন। কত অংশ খরচ করছেন? 500 নিচে যাবে, 500 এর অংশ, 500 থেকে খরচ করছেন কতটুকু? 35। তাহলে 500 এর 35 অংশ আপনি খরচ করছেন। পরে আপনি আরো কাটাকাটি করবেন, ধরেন 5 দিয়ে কাটবেন, কত আসবে? 5 7 35, 100। তাহলে 100 ভাগের 7 ভাগ খরচ করছেন। এই তো বেসিক। আচ্ছা, এইখানে আমরা বলছি কি 352 গজটা 1 মাইলের কত অংশ? এই তো 352 গজটা 1 মাইলের কত অংশ, কি করে বের করব? নিচে কি থাকবে? 1 মাইল না, ওটা আস্তে আস্তে আসি। নিচে কি থাকবে? 1 মাইল। এই 1 মাইলের অংশ কার বের করতে চাই? গজের। কত সেটা? 352 গজ। ঠিক যেমন 500 টাকার কত অংশ? 35 অংশ।
ঠিক তেমনি 1 মাইলের কত অংশ? নিচে থাকবে কে? 1 মাইল, আর উপরে থাকবে কি? যে অংশ হইতে চায়। কত? 352 গজ সে অংশ হইতে চায়, এটা উপরে। এরপরে দেখেন আমার গজের সাথে তার মাইলের সম্পর্ক স্থাপন সম্ভব না। হয় এইটারে কি বানাইতে হবে, গজরে কি বানাইতে হবে, মাইল, অথবা মাইলরে কি বানাবো, গজ বানাবো। তাহলে আমরা মাইলরেই গজ বানাই। তাহলে 352 আছে, 352 গজ এটা থাকুক। এখন 1 মাইলে কত গজ? 1760। এখন এইটা আপনাকে বেসিক কেমনে দিব ভাই? আপনার নিজেরই একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাই না? 1 মাইলে কত গজ? 1 মাইলে 1760 গজ। কিছু করার নাই ভাই, মুখস্থ করতে হবে। তাহলে বসাই দেই 1760 গজ। এবার কাটাকাটি করেন, গজ গজ কাটা, তারপরে কাটলে কত যাবে? কতবার যাবে? 5 বার যাবে না? 3 5 15, 5 বার যাবে। 1/5 ছোট ছোট করে কাটতে পারেন, অসুবিধা নাই। বাট আপনি একটা আইডিয়া নিবেন, কারণ এত কাটার তো আসলে সময় নাই। আপনি 350 দেখতেছেন আর এখানে 1700 দেখতেছেন, তাহলে কত? 5 বার গেলে শুধু 300 গেলে 15 বার 1500 হচ্ছে, সাথে আরো সামথিং আছে, তার মানে 1/5 হবে। ঠিক আছে, চাইলে আপনি আস্তে আস্তে কাটতে পারেন, বাট আপনাকে আইডিয়া করে ফেলতে হবে। এইখানে আছে কত? 350। এখানে যদি 700 থাকতো তাহলে এটা হইতে পারতো। এখানে আছে কত? 350। ওই 2 বাদ দেন না, এখানে 350 আছে। এটার 4 গুণ কত? 1400। 1400 হইলে কি 1/4 হইতো, তাই তো? আর এখানে 350 আছে, 1/8 কখন হইতো? 2800 হইলে হইতো। তার মানে এখানে 1700 আছে যেহেতু, তাহলে 1/5 রাইট আনসার হবে। কারণ আপনি এটা আস্তে আস্তে কাটতে যাবেন, ততক্ষণে তো আপনার সময় শেষ। আপনি কি করবেন? গেস করে, আইডিয়া করে আনসারটা বের করার ট্রাই করবেন। আজকে আপনার আইডিয়া গ্রো হবে না, কিন্তু প্র্যাকটিস করতে করতে তখন আইডিয়া গ্রো হবে। ক্লিয়ার কি না? পারবেন না? পারা যাবে কিনা? আচ্ছা, চলেন যাই পরের ম্যাথটা দেখি। এখানে কি বলছে? 1 এওর কোনটির সমান? মুখস্থ করতে হবে। 1 এওরে কত? 1000 না? 1 এওর বলছে তো, এওর বললে কোনটা হবে? হ্যাঁ, 100। 1 এওরে কত বর্গমিটার? 100 বর্গমিটার। মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। 1 এওরে 100 বর্গমিটার। এই তো যারা লিখছেন, ওকে। এরপর আমাদের কি বলতেছে? 1 ঘনমিটার সমান কত লিটার? এটা আপনার মুখস্থ আছে, বাট এটার সাথে আমাদের প্যারালাল কিছু ডেটা যদি আমরা মনে রাখতে চাই। 1 ঘনমিটারে কত লিটার? 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 লিটার। ভালো কথা, আপনার মুখস্থ আছে। আবার আপনি সাথে এটাও মনে রাখতে পারেন, 1 ঘন ডেসিমিটার। ওই যে কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি, মনে আছে? সেই ডেসি। 1 ঘন ডেসিমিটার মানেই কিন্তু 1 লিটার। এটা আমাদের একটু কাজে লাগতে পারে। 1 ঘন ডেসিমিটার মানে কি? 1 লিটার। এরপরে আমাদের কাজে লাগতে পারে 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 সিসি, অথবা 1, আমরা অনেক সময় এমএল বলি না, সব জিনিস একই। 1 ঘন সেন্টিমিটার যেই কথা, 1 সিসি একই কথা। সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। কিউব মানে হচ্ছে ঘন, আর সেন্টিমিটার তো সেন্টিমিটারই। তারপরে হচ্ছে এমএল মানে কি? মিলি লিটার। তাহলে এই শব্দগুলো আসলে সব একই জিনিস, তো চিনে রাখতে হবে। এক এক অঙ্কে এক একটা কাজে লাগতে পারে। ক্লিয়ার কিনা? আরো কিছু তথ্য আপনার কাজে লাগবে পরীক্ষার জন্য। সেটা হচ্ছে, এই যে আপনি দেখতেছেন 1 লিটার পানির ভর। 1 লিটার পানি যদি নেন, 1 লিটার পানি নেওয়া যেই কথা, 1 ঘনমিটার, সরি 1 ডেসিমিটার পানি নেওয়া কি একই কথা না?
1 লিটার পানি যেই কথা, 1 লিটার মানে কি 1 ঘন ডেসিমিটার পানি নয়, একই কথা, আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। 1 লিটার পানির ভর কত? 1 কেজি। এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। এরপরে আপনাকে এরকম দিতেই পারে 1 ঘন সেন্টিমিটার বা 1 সিসি বা 1 ml পানির ভর। তাহলে 1 সিসি অথবা 1 মিলি কি এটা ml অথবা 1 ঘন সেন্টিমিটার পানির ভর কত, এটা কি বলতে পারবেন? 1 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ভর কত? কাজ করবেন এখানে। আচ্ছা, পানির ভর 1 গ্রাম। তাহলে এগুলো আমাদের কষ্ট করে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কাজ করেন, এটা শেষ। ভেঙে গেছে এটা। হয় সাথে এরকম। নিচে 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 দেখি, আমি দেখতেছি। এটা শেষ না? হয় শেষ, সাথে চলেন। দেখেন, ওই কনসেপ্ট আমাদের এখনই কাজে লাগবে। 3 লিটার পানির ভর বা ওজন কত? কত? দেখেন, প্রাইমারি স্কুলের পরীক্ষা চলে আসছে। 3 লিটার পানির ওজন 3 কিলোগ্রাম। পারবেন? পারবেন না? আচ্ছা, এরপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে 1 কুইন্টাল সমান কত। আলরেডি মুখস্থই রাখতে হবে। 1 কুইন্টাল সমান কত, কার আইডিয়া আছে? 1000 কেজি। সরি স্যার, 1 কুইন্টালে কত? 100 কেজি। আর 1000 কেজিতে কোনটা? 1 মেট্রিক টন। মেট্রিক টনকে সংক্ষেপে আপনি টনও বলতে পারেন। আচ্ছা, তাহলে 1 কুইন্টালে কত? 100 কেজি কই আছে? এই যে এটা 100 কেজি। 1 কুইন্টালে হচ্ছে 100 কেজি। আর 1000 কেজিতে কত? 1 টন বলেন বা মেট্রিক পদ্ধতির টন বলেন, একই কথা। 1 টন আর 1 মেট্রিক টন সেম কথা। সিলেট সীমান্তে কতটুকু পাওয়া গেছে? অবৈধ ইলিশ। পত্রিকা পড়েন না? 1000 পাওয়া যায় নাই, 885 কেজি ইলিশ পাওয়া গেছে। অনেকেই ধারণা করতেছে যে 150 কেজি শেষ। যাক, ব্যাপার নয়। এরপর দেখেন 1000 কিলোগ্রাম সমান কতটুকু? 10 কুইন্টাল। সহজ হিসাব, পারবেন এটা। এরপর 1 টন কত কেজির সমান? 1000 কেজির সমান। এটা আপনি ভালোই পারেন, মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আর মুখস্থ করা আহামরি কিছু না, আপনি ছোটবেলায় মুখস্থ করছিলেন, ভুলে গেছেন হয়তো বা, কিন্তু মুখস্থ করছেন আপনি, আপনি পারেন এগুলা। 1 কিলোগ্রাম চালের দাম কত? 1 কেজি চালের দাম 8.5 টাকা। কত সালে? পাশে তো লেখা 16 সাল। তো আদৌ 16 সালে কি 8.5 টাকা ছিল কিনা? তাহলে 1916 সাল হইতে পারে। 16 লেখা, 1916 হইতে পারে। তাহলে 1 কিলোগ্রাম চালের দাম কত? 8.5 টাকা হলে 1 কুইন্টাল চালের দাম কত? 1 কেজির দাম 8.5 টাকা।
তাহলে 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। তাহলে 100 কেজির দাম বা 1 কুইন্টালের দাম সাথে 100 গুণ। এরপর গুণ তো মনে আছে, একের পরে দুইটা শূন্য, তাই দশমিক 2 ঘর ডানে গিয়ে কি হয়ে যাবে? 850। কোনটার সাথে মিলে? কয়ের সাথে মিলে। পারবেন না? পারা যাবে কিনা? পারবেন, খুবই সহজ। এটাই মনে হয় একমাত্র কিছুটা ভালো অঙ্ক। আচ্ছা দেখেন, একটু মনোযোগ দেই। আমাদের হয়তো আজকের ক্লাসে এটাই সবচেয়ে ভালো অঙ্ক বলতে পারেন। যদি কাঁচ পানি অপেক্ষা 3.5 গুণ বেশি ভারী হয়, কাঁচের অবস্থা কি? পানির চেয়ে ভারী। কতটুকু ভারী? 3.5 গুণ বেশি ভারী। এর মানে আপনি এতটুকু কাঁচ নিলে তার ভর যা হবে, সরি এতটুকু পানি নিলে তার ভর যা হবে, ঠিক সেম পরিমাণ কাঁচ যদি নেন তার ভর কেমন হয়ে যাবে? 3.5 গুণ হয়ে যাবে। তাহলে যতটুকু পরিমাণ পানি নিছেন ততটুকুই যদি কাঁচ নেন, তাহলে ওই কাঁচটার ভর কেমন হবে? 3.5 গুণ ভারী হবে। ওইটাই বলছে। তাহলে যদি কাঁচ পানি অপেক্ষা কতটুকু ভারী? 3.5 গুণ ভারী হয়, তবে 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? ফিজিক্সের ক্ষেত্রে হয়তো বা ওজন আর ভরের পার্থক্য থাকে, কিন্তু ম্যাথে আমরা ওই ওজন আর ভরের পার্থক্য ইগনোর করে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার দরকার 50 ঘন সেন্টিমিটার কাচের ওজনটা কত। আমি কি জানি 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? জানি না, কিন্তু আমি এটা মুখস্থ জানি। 1 ঘন সেন্টিমিটার পানির ভর কত বা ওজন কত? 1 গ্রাম। তাহলে 50 ঘন সেন্টিমিটার অথবা 50 সিসি অথবা 50 ml পানির ভর কত হবে? 50 গ্রাম হবে। কারণ আমাদের তো এটা মুখস্থ আছে। 1 ঘন সেন্টিমিটার অথবা 1 সিসি অথবা 1 ml পানির ভর কত? পানির ভর হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে? এটা আমরা মুখস্থই করব। যারা সায়েন্সে ছিলেন, ফিজিক্স পড়ছেন, তাদের মুখস্থ আছে পি সমান এইচ রো জি। সেই সূত্র থেকে এই আনসারটা আসে, আমাদের সূত্র লাগবে না। তাহলে 1 সিসি বা 1 ml বা 1 ঘন সেন্টিমিটার পানির ভর যদি 1 গ্রাম হয়, তাহলে 50 ঘন সেন্টিমিটার পানির ভর কত? 50 গ্রাম। এখন দেখেন, আমি তো পাইছি কার ভর? পানির ভর। 50 ঘন সেন্টিমিটার পানির ভর পাইছি, কিন্তু ওরা কি পানির ভর চাইছে? কাচের ভর চাইছে। তাহলে পানির ভর যা পাইছি, কাচের ভর তার কত গুণ হবে? 3.5 গুণ। গুণ দেন 3.5 দিয়ে, তাহলে কত আসে? 175। ওকে, তাহলে 175 গ্রাম হবে কাচের ওজন। দেখেন 13 পারবেন কিনা? 175 রাইট। সবাই 175 দিচ্ছেন, পারা যাবে আশা করি। খুবই সহজ না? পরিমাপ খুবই সহজ, কিন্তু কিছু জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে। আর এমন না যে আপনি জীবনে প্রথমবার মুখস্থ করতেছেন, আপনি ছোটবেলায় করছেন, বাধ্য হয়েছেন করতে, জাস্ট রিভিশন হচ্ছে আর কি। এরপর 14 নম্বর অঙ্কে আসেন। এরা কি বলতেছে? একটা বোতলে আমের জুসের পরিমাণ কতটুকু? 350 মিলিলিটার। তাই তো? কিসের ওজন এটা? কিসের পরিমাণ? জুসের পরিমাণ 350 মিলিলিটার। তাহলে 24টা, পারবেন না? 24টা বোতলে জুসের পরিমাণ কত লিটার? মিলিলিটারে চাই নাই, কিসে চাইছে? লিটারে চাইছে। তাহলে মিলিলিটারকে লিটার বানাবো না, সমস্যা নাই। প্রথমে দেখি, তাহলে একটা বোতলে থাকে কতটুকু? 350 মিলিলিটার। তাহলে 24টা বোতলে কতটুকু থাকবে? 24 গুণ। এক বোতলে যা থাকে 24 বোতলে তার 24 গুণ থাকে। তাহলে 24 দিয়ে গুণ দিলে কত পাচ্ছেন? কত আসে? এই 0 বসাইলাম। 5 24 কত? কত? 120 না? টোটাল কত? 8400। এটা কি? মিলিলিটার। তাহলে 8400 মিলিলিটার পেলাম, বাট ওরা কিসে আবদার করছে আমার কাছে? লিটারে। তাহলে সম্পর্ক কি আপনি জানেন?
কিলো, হেক্টো, তারপরে কি ডেকা। এখন কি কাজ কি মিটার দিয়ে করবেন, কি দিয়ে করবেন? লিটার দিয়ে করবেন। তাহলে কিলো, হেক্টো, ডেকা, মিটারের জায়গায় লিটার। তারপরে কি ডেসি, তারপরে কি সেন্টি, তারপরে কি মিলি। এখন আপনি কোথায় কোথায় যেতে চান? মিলি থেকে লিটারে। তাহলে কয় ঘর আগাইতে হবে? এক ঘর, দুই ঘর, তিন ঘর উপরে যাইতে হবে, তাই তো? তিন ঘরের জন্য সংখ্যাটা কত? তিন ঘরের জন্য সংখ্যাটা 1000। এখন আপনি বড় থেকে ছোটতে যাবেন না ছোট থেকে বড়তে যাবেন? ছোট থেকে বড়তে গেলে গুণ দিতে হয় না ভাগ দিতে হয়? ছোট থেকে বড়তে গেলে ভাগ দিবেন। তাহলে এই যে 8400 সম্পর্কটা 1000-এর, এবং সেই 1000টা কি হবে? ভাগ হয়ে যাবে, এই লিটার হয়ে গেল। এবার আসেন একটু কাটাকাটি করি। এই জিরো কাটা, এই জিরো কাটা। আর এই জিরোর জন্য কি হবে? একটা পয়েন্ট হবে, পয়েন্ট হইলে কত হয়? 8.8। আচ্ছা বাংলায় লিখলে 8.4 আর কি, 8.4 লিটার। তার মানে অপশন সি রাইট আনসার। দেখেন পারা যাবে কিনা। এইট পয়েন্ট ফোর, তারপর হচ্ছে 8400 যেটা বলছেন ওইটা আগের অংশটা আর কি, তারপর 1000 দিয়ে ভাগ দিয়ে 8.4। মোটামুটি সবাই পারবেন মনে হচ্ছে। ওই অঙ্ক তো শেষ হয়ে যাবে, আধা ঘন্টা লাগবে না। আর কি টপিক দিবেন? সুদ দিয়ে দেন। ক্লাস কি 9টা পর্যন্ত না? বাজে কয়টা এখন? এই 7:30 বাজে, 8টার মধ্যে শেষ হয়ে যাবে। পিছনে আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা দেখি না, শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এরপর আপনারা জিজ্ঞেস করছে, দেখেন কোনটা ক্ষুদ্রতম। আপনি বলেন কোনটা ক্ষুদ্রতম, আপনি তো কিলাইয়া হাকাইয়া এগুলো জানেনি। সেন্টি ছোট না ডেসি ছোট না কিলো ছোট না হেক্টো ছোট? সেন্টিমিটার সবচেয়ে ছোট, পারবেন না? সেন্টিমিটার সবচেয়ে ছোট। ওকে, এরপরে এইটা একটু মনোযোগ দেন। 1 বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান? তার মানে আমাকে কিন্তু মিটারকে সেন্টিমিটার বানাইতে হবে না। কাকে বানাইতে হবে? বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে বানাইতে হবে। তাহলে আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করি। আপনার তো এটাও মুখস্থ আছে। 1 মিটারে কত সেন্টিমিটার? 1 মিটারে 100 সেন্টিমিটার, মুখস্থই তো আছে, পারবো আমরা। এখন আমার কাছে তো 1 মিটারের কে সেন্টিমিটার বানাইতে বলে নাই, কাকে বানাইতে বলছে? বর্গ করতে হবে। তো চলেন দুইটারে বর্গ করি, এটারে বর্গ করি। 1 মিটার, এটা বর্গ হয়ে গেল। 100 সেন্টিমিটার, এটারও কি করব? কারণ কিছু একটা করলে উভয় পক্ষে করতে হয়। এই যে বর্গ করে ফেললাম, বর্গ করলে এটা কি হয়ে গেল? 1 মিটার তার উপরে স্কোয়ার। 100 বর্গ করলে কত হয়? শূন্য তো দুইটা আছে, আরো দুইটা শূন্য চলে আসবে, তার মানে কি 10,000। এটাও কি সেন্টিমিটার তার উপরে কি স্কোয়ার। 1 কি স্কোয়ার করলে তো 1 স্কোয়ার মানে 1, আর মিটার কি স্কোয়ার করলে কি হয়? মিটার স্কোয়ার। 100 কি স্কোয়ার করলে কি হয়ে যায়? 10,000, আর তার উপরে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার কি আপনি বাংলায় কি বলবেন? বর্গ সেন্টিমিটার। তারপরে 1 মিটার স্কোয়ার কি বাংলা করে কি বলবেন? 1 বর্গমিটার সমান কি হবে? 10,000 বর্গ সেন্টিমিটার। একই কথা, পারবেন না? যদি আপনাকে বর্গ না জিজ্ঞেস করে ঘন, 1 ঘনমিটার সমান কত ঘন সেন্টিমিটার, উভয় পক্ষে কি করবেন? কিউব করবেন। তাহলে আমাদের রাইট আনসার কোনটা? খ। দেখেন পারা যাবে কিনা। 10,000, সবাই পারছে, খুবই সহজ। চলুন পরের অঙ্কে চলে যাই। দেখেন আবার ওই একই জিনিস। 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? ওই যে 35 টাকা 500 টাকার কত অংশ? তাহলে উপরে কে থাকে? 35 টাকা থাকে, আর নিচে কি থাকে? 500 টাকা থাকে। এখানেও তাই বলছে, 1 মিলিমিটারটা 1 কিলোমিটারের কত অংশ? তাহলে নিচে কি থাকবে?
1 কিলোমিটার, উপরে কি থাকবে 1 মিলিমিটার। এই তো, এখন মিলিমিটারের সাথে কিলোমিটারের সম্পর্ক তো স্থাপন সম্ভব না। তাই আসেন কিলোমিটারকে কি বানাই, 1 মিলিমিটার, আর কিলোমিটারকে কি বানাবো? এখন কিলোমিটারকে মিলিমিটার কেমনে বানাবো? পুরা কবিতাটা লাগবে। পুরা কবিতা কি থাকে? কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে মিলিমিটার থেকে আমি কোথায় যাব? কিলোমিটার থেকে যাব কোথায়? মিলিমিটারে। কয় ঘর অতিক্রম করতে হচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে 1-এর পরে শূন্য কয়টা হবে? 1-এর পরে শূন্য হবে 6টা, তাই তো? আচ্ছা, এখন এই যে 1-এর পরে 6 শূন্য, এটা গুণ হবে না ভাগ হবে? কিলো থেকে যাচ্ছি মিলিতে, কিলো থেকে কই যাই? তাহলে বড় থেকে ছোটতে গেলে কি হবে? গুণ দিতে হবে। আর ছোট থেকে বড়তে গেলে কি দিতে হবে? ভাগ দিতে হবে। এখন কিলো থেকে আমি যদি মিলিতে যাই, গুণ দিব। কি দিয়ে গুণ দিব? 1-কে গুণ দিব 1-এর পরে কয়টা শূন্য দিয়ে? 1 2 3 4 5 6। এই হচ্ছে মিলিমিটার। মিলিমিটার মিলিমিটার কাটা, তাহলে থাকবে কি? 1-এর পরে 1 ডিভাইডেড বাই 1-এর পরে কয়টা শূন্য? 6টা। এখন কোনটার সাথে মিলে? এখানে 3টা, এখানে 3টা, 6টা। হ্যাঁ ঠিক আছে, গড় সাথে মিলছে। পারা যাবে না? পারবেন? ইনশাল্লাহ পারবেন, খুবই সহজ। এগুলো ঠান্ডা মাথায় আস্তে আস্তে করবেন, তাহলেই ভুল হবে না। একই জিনিস। কি বলছে? এত মিলিগ্রাম, গ্রামে কত কিলোগ্রাম। তাহলে আমাদের এই মিলিগ্রামটাকে কি বানাইতে হবে? কিলোগ্রাম বানাইতে হবে। তাহলে সংখ্যাটা লিখি, 20573.4। ও কিসে আছে? মিলিগ্রামে আছে। ওরে কি বানাবো? কিলোগ্রাম। একই, তারপরেও লিখি, রিভিশন হবে। কিলো, হেক্টো, ডেকা, মিটারের জায়গায় কি লিখতে পারি? গ্রাম। এখন তোমার সম্পর্কটা কি? গ্রামের গ্রাম। তারপরে কি? ডেসি। তারপরে কি? সেন্টি। তারপরে কি? মিলি। আমি এখন কোথা থেকে কোথায় যেতে চাই? মিলি থেকে কিলোতে। চলো মিলি থেকে কিলোতে যাই। কয় ঘর উপরে যাব? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর উপরে যাব। তাহলে আমার এখানে ফ্যাক্টরটা 1-এর পরে কয়টা শূন্য? 1-এর পরে 6টা শূন্য। নিচ থেকে যদি উপরে যাই, ছোট থেকে বড়তে যাই, তাহলে কি দিতে হবে? ছোট থেকে বড়তে গেলে কি করতে হবে? ভাগ দিতে হবে। আর বড় থেকে ছোটতে গেলে কি করবেন? মনে থাকবে কিনা? ছোট জায়গা থেকে বড় জায়গায় যেতে চাইলে কি দিতে হয়? আর বড় জায়গা থেকে ছোট জায়গায় গেলে কি দিতে হবে? গুণ করতে হবে। আমার এখন লক্ষ্য কি? মিলিগ্রাম থেকে কই যাব? কিলোগ্রাম। তাহলে ছোট থেকে বড়তে গেলে কি দিব? ভাগ দিব। তাহলে চলেন ভাগ দেই। এই যে ভাগ, কি দিয়ে ভাগ দিব? 1-এর পরে কয়টা শূন্য? 6টা শূন্য। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ দিলাম। এটাও হয়ে গেল কি? মিলিগ্রাম। আর মিলিগ্রাম মিলিগ্রাম বাদ, ওটা নিয়ে টেনশন নাই। এখন জাস্ট এই যে রিভিশন, আপনি ছোটবেলায় যে রিভিশন গুলো দিতেন, এই যে 1-এর পরে কয়টা শূন্য আছে? 6টা শূন্য। সেই কারণে ভাগ তো আছে। যদি ভাগ যায় তাহলে দশমিকটা কয় ঘর আগাবে? ডানে আগাবে না বামে আগাবে? হাত ঠিক করেন, ডান কোনটা বাম কোনটা? 1-এর পরে যদি শূন্য থাকে এবং সেটা যদি ভাগ থাকে, তখন দশমিক কোন দিকে আগায়? বাম দিকে আগায়। আর যদি এই জিনিসটাই গুণাকারে থাকতো, তখন দশমিক কোন দিকে আগাইতো? ডান দিকে আগাইতো। আচ্ছা, আমরা এটা রিভিশন দিই। এটা তো আর আমাদের দরকার নাই, আমরা আসলে একটু রিভিশন দিয়ে নেই। আজকে তো সময় আছে, সময় ইস্যু না। ধরেন একটা সংখ্যা লিখি, 2.345। একটা সংখ্যা লিখলাম, এর সাথে আমি গুণ দিচ্ছি। 1-এর পরে শূন্য হচ্ছে ধরেন 2টা, এটা দিয়ে গুণ দিচ্ছি। আবার ধরেন 2.3
3 4 5 ভাগ দিব কি দিয়ে? একের পরে 2 শূন্য দিয়ে ভাগ দিব। এখন দশমিকের শিফটিংটা কিভাবে হবে? যখন আমি গুণ দিব, গুণ, তখন দশমিক কোন দিকে যাবে? ডান দিকে আগাবে। তাহলে দেখেন দশমিক এখানে ছিল, শূন্য কয়টা? 2টা, তাই দশমিক আগায় কোথায় চলে যাবে? 2 ঘর, দশমিকটা লাফ দিয়ে ডানে চলে যাবে। দশমিকটা 2 ঘর লাফ দিয়ে ডানে গেলে আনসারটা কি হয়ে যাচ্ছে? 234.5। তাহলে এই যে 2 শূন্য, একের পরে 2 শূন্য, সেই দশমিককে কয় ঘর ডানে নিছে? গুণ হয়েছে বলে ডানে নিছে। আর যদি ভাগ হয় তাহলে দশমিক কোন দিকে যাবে? বামে যাবে। এই যে দশমিক, একের পরে শূন্য কয়টা? তাহলে কয় ঘর বামে যাবে? তাহলে এই যে লাফ দিয়ে 1 ঘর বামে গেল, আরো 1 ঘর বামে যেতে হবে, সংখ্যা আছে, সেজন্য কার হেল্প নিব? তাহলে দশমিক 2 ঘর বামে চলে গেল। তাহলে সংখ্যাটার কি অবস্থা? দশমিক, তারপরে শূন্য, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। মনে পড়ছে কিনা? মনে পড়তেছে না? এই তো জাস্ট আমাদের তাহলে এখন দশমিকটাকে কয় ঘর ডানে বা বামে নিতে হবে? 6 ঘর। কোন দিকে? বাম দিকে। কেন? ভাগ দেখে। তাহলে আসেন বামে নেই। 1 ঘর বাম, মানে একটা শূন্যের কাজ শেষ। 2 ঘর বাম, এই শূন্যের কাজ শেষ। 3 ঘর বাম, এই শূন্যের কাজ শেষ। 4 ঘর বাম, এই শূন্যেরও কাজ শেষ। 5 ঘর বাম, এই শূন্যেরও কাজ শেষ। আরো 1 ঘর লাগবে, ঘর আছে আমার, তাহলে শূন্যের হেল্প নেই, কারণ এইদিকে তো আমি শূন্যের হেল্প নিতেই পারি। তারপরে 6 ঘর বাম, এই শূন্যের কাজও শেষ। তাহলে আমার আনসারটা কত আসতেছে? প্রথমে দশমিক, তারপরে এই শূন্য, তারপরে 2, তারপরে এই শূন্য, তারপরে 5 7 3 4। এটাই হচ্ছে আমাদের আনসার। কোনটার সাথে মিলে? সি এর সাথে মিলে। ওকে, সি এর সাথে মিললে সি আনসার। দেখেন 18 ক্লিয়ার কিনা? আচ্ছা, সবার উত্তর চলে আসছে, সবাই সি উত্তর দিছে, তাই না? আমাদের কি সিতে উত্তর? ওকে, হ্যাঁ সিতে উত্তর, ঠিক আছে। পারবো না? এই জিনিস তো আমাদের আসলে অন্যান্য ক্লাসেও কাজেই লাগবে, সব জায়গায় আমাদের এটা কাজে লাগবে। এরপরে এই আধুনিক জিনিস চলে আসছে, ন্যানোর ব্যাপার স্যাপার। আচ্ছা, তো চলেন আমরা একটু ন্যানোর ব্যাপার স্যাপার দেখি। আচ্ছা, ন্যানো মানে হচ্ছে 1 সেকেন্ড, সেকেন্ডেই বলি 1 সেকেন্ড। এটাকে যদি আপনি ন্যানো বানাইতে চান, 1 সেকেন্ড মানে হচ্ছে 10⁻⁻9 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডে কত ন্যানো সেকেন্ড? 10⁻⁻9 ন্যানো সেকেন্ড। এর আরো কয়েকটা বন্ধু আছে, বন্ধুদের নামটা একটু দেখি। 1 সেকেন্ড সমান 10⁻⁻6 কি হবে? কার মনে আছে? মাইক্রো সেকেন্ড, রাইট। আচ্ছা, ন্যানোকে পুরোটা লিখি। ন্যানো সেকেন্ড, তারপরে হচ্ছে এটা কি? মাইক্রো সেকেন্ড। তারপরে যদি আমাকে বলে 1 সেকেন্ড সমান 10⁻⁻3 যদি বলে, সেটা কি হবে? -9 থাকলে কি হয়? ন্যানো হয়। -6 থাকলে কি হয়? মাইক্রো হয়। -3 থাকলে কি হয়? মিলি হয়। -3 থাকলে কি হবে? মিলি সেকেন্ড। আচ্ছা, তো ন্যানোটা পরীক্ষায় আসছে কোথায়? ওই প্রাথমিক শিক্ষকে। অন্যগুলো তো আসতে পারে, অন্যগুলো আমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। 1 সেকেন্ড সমান 10⁻⁻ যদি -12 থাকে, 9 হলে তো ন্যানো, এবং মাইনাস কিন্তু খেয়াল রাখবেন। -6 হলে কি? মাইক্রো। -3 হলে কি? মিলি। -12 হলে সেটা কি হবে? পিকো, রাইট। পিকো সেকেন্ড মুখস্থ রাখতে হবে। তারপরে 1 সেকেন্ড সমান যদি আমাদেরকে বলে 10⁻⁻15, সেটাতে কি বলবো? কে বলতে পারবেন? পিকোর পরে কে থাকে? ফেমটো।
ফেমটো পর্যন্ত পারলেই চলবে, এরপর আর লাগবে না। ফেমটো সেকেন্ড। তাহলে এই কয়টা জিনিস আধুনিক জিনিস, আগে পরীক্ষা আসতো না বা ছোটবেলায় পড়েন নাই, লাগতো না ছোটবেলায়, এখন একটু লাগে, কম্পিউটার যেহেতু চলে আসছে একটু লাগে। তাহলে 1 সেকেন্ডে 10⁻⁹ এর ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড মানেই 10⁻⁶ এর কি হবে মাইক্রো সেকেন্ড, -3 হলে কি হবে মিলি সেকেন্ড, তারপর হচ্ছে -12 হলে কি হবে পিকো সেকেন্ড, -15 হলে কি হবে ফেমটো সেকেন্ড। আচ্ছা, ফেমটো সেকেন্ড, এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। এইবার এই যে মাইনাসটাকে আমরা একটু ভেঙে কাজ করব, যদিও এই কাজ আপনারা যে লগারিদমে করবেন, সূচকে করবেন, আমরা তারপর একটু করি। আমরা এখন ন্যানোর জন্য যদি করি, তাহলে 1 সেকেন্ড সমান কত ন্যানো সেকেন্ড যেন ছিল? 10⁻⁹ কত -9 কি সেকেন্ড? ন্যানো সেকেন্ড। আচ্ছা, এই যে দেখেন 10⁻⁹ আছে, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তার মানে সে প্লাস হবে কখন? উল্টে গেলে। দেখেন লবে আছে না জিনিসটা, লবে পাওয়ার কত -9, তাহলে এইটাকে যদি আমি হরে নেই তাহলে পাওয়ার কত হয়ে যাবে? 10⁹ হবে। লবে যার পাওয়ার মাইনাস, সেই জিনিসটাই হরে চলে গেলে পাওয়ার কত হয়? প্লাস। আবার উল্টা ব্যাপারটা তাই, সূচক মনে পড়ে কিনা? সূচকের ব্যাপার স্যাপার যা সূচকের জিনিস, লবে যদি হরে যদি কেউ মাইনাস থাকে, সেই জিনিসটা লবে গেলে কি হয়? প্লাস। দেখেন মনে পড়ে কিনা? ধরেন আমার কাছে আছে a/b⁻³ আছে তো, আমি যদি এইটা লবে আছে না, লবের পাওয়ার কেমন? মাইনাস। একে যদি আমি হরে নিয়ে যাই পাওয়ার কেমন হয়ে যাবে? তাহলে একে আমি চেঞ্জ করতেছি না, লবে বি আছে, বি এর পাওয়ার কত? -3, সে হরে গেলে কত হবে? বি এর পাওয়ার +3। একই কথা, আমার ধরেন মনে চাচ্ছে যে আমি একে লবে রাখতে চাই না, আমার কাজের স্বার্থে আমি লব থেকে একে কোথায় নিতে চাই? হরে। তাহলে এই যে b⁻⁻³ আছে, সে থাকুক, সমস্যা নাই। আর এর পাওয়ার কত দেখা যায় না, মানে কি 1 আছে। লবে থাকলে তার পাওয়ার প্লাস না মাইনাস? আমি যদি তাকে লব থেকে জোর করে হরে নিয়ে যাই তাহলে পাওয়ার কি হয়ে যাবে? উল্টে যাবে। উল্টে গেলে মানে কি? দেখেন মনে পড়ে কিনা? মনে পড়তেছে? এই কাজটাই আমরা কাজে লাগাবো, জাস্ট এই জিনিসটা আমরা এখন কাজে লাগাবো। তাহলে 1 10⁹ মানে একের পরে শূন্য কয়টা? দেখেন যদি আমি 10⁵ বলি, একের পরে শূন্য কয়টা হবে? তাহলে 10⁹ বললে একের পরে শূন্য কয়টা হবে? 9টা। একের পরে শূন্য 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এত ন্যানো সেকেন্ড। ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন ওরা আমাদেরকে কিভাবে চাচ্ছে? যে হাজার, কোটি, লাখ এইসবে বলতেছে। তা আমরা গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এরপরে পুরোটা কি কোটি না? তাহলে কত কোটি? 100 কোটি। তাহলে এটা কি হবে? সি 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। দেখেন পারা যাবে কিনা? পারা যাবে? যদি পারা যায় তাহলে আমাকে এটা একটু করে দেখান তো। আপনাকে ধরেন জিজ্ঞেস করলো 1 সেকেন্ড, সেটাকে মাইক্রো সেকেন্ডে প্রকাশ করলে 1 মাইক্রো সেকেন্ড ধরে, সেটা 1 সেকেন্ডের কত ভাগের 1 ভাগ? মাইক্রো যদি হয় তার মানে কি উপরে 1 আর নিচে কত? 10⁻⁴ কত? নিচে 6, উপরে -6, ওটা নিচে গেলে কি হয়ে যাবে? +6। তারপরে উপরে 1 লিখলেন, একের পরে শূন্য কয়টা? একের পরে শূন্য হচ্ছে 6টা। এরপর গুনেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত মানে কি? 10 লক্ষ। তাহলে 1 মাইক্রো সেকেন্ড মানে কি?
1 লক্ষে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগে 1 ভাগ। পারবেন না গুনতে? পারা যাবে কিনা? 10 লক্ষ, শুধু লক্ষ না, 10 লক্ষ ভাগের 1 ভাগ। এই গুনে গুনে বের করবেন, একক, দশক, শতক, এগুলা গুনে গুনে বের করলেই হচ্ছে। 10 লক্ষ ভাগের 1 ভাগ, রাইট। ঠিক আছে, পারা যাবে না? পারবো। এরপরে বলতেছে কি, 1 কোটিতে বা কোটিকে কত মিলিয়ন? টাকা পয়সার হিসাব ভালো পারেন, তাই না? ভালো লাগে, হ্যাঁ। তাহলে বলেন 1 মিলিয়নে কত লক্ষ? 10 লক্ষ। তাহলে 10 লক্ষ টাকা যদি আপনি জমাইতে পারেন, আপনি হয়ে যাবেন মিলিয়নিয়ার। তারপরে এই 100 লক্ষতে কি হয়? 100 লক্ষতে হয় 1 বিলিয়ন। আর 10 বিলিয়নে কি হয়? 10 বিলিয়নে হয় 1 কোটি। 10 বিলিয়নে কি হয়? ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 10 মিলিয়নে কি হয়? 1 কোটি হয়। আর 1000 মিলিয়নে কি হয়? না, 1000 মিলিয়নে কি হয়? 1 ট্রিলিয়ন। মিলিয়নের সাথে সম্পর্ক, 1000 মিলিয়নে কি হবে? 1 ট্রিলিয়ন হবে। টাকার হিসাব করেন, তাহলে 1 কোটিতে কত মিলিয়ন? 10 মিলিয়ন। পারবেন না? এটা সবাই পারবো আমরা, পারবো না? আচ্ছা চলেন দেখি পরের অঙ্ক কি বলে। 15 মিলিয়নে আসলে কত? তাহলে আসেন দেখি 15 মিলিয়নে কত হয়। এই যে 15 মিলিয়ন, কারণ মিলিয়ন লিখে তো আমরা অভ্যস্ত না। আমরা কি লিখে অভ্যস্ত? লক্ষ, কোটি, এগুলা লিখতে আমাদের যে একক, দশক, শতক দিয়ে আমরা বুঝি। তাহলে 15 বেটা থাকুক, এইটার আমরা কি বানায় ফেলি? 15 ইন্টু 1 মিলিয়ন। কোনো সমস্যা? আচ্ছা, যেহেতু ওই যে মিলিয়ন আমাদের সমস্যা, তাহলে 15 ইন্টু 1 মিলিয়নে কত লক্ষ? 1 মিলিয়নে 10 লক্ষ। 10 লক্ষ বানানো তো আমাদের জন্য কঠিন কিছু না। তাহলে এই যে 15, 10 লক্ষ বানাই দেই। এই 10, এটা লক্ষ। লক্ষের পরে কি আসবে? আস্তে আস্তে আসেন। লক্ষের পরে কি আসে? অযুত। তারপর অযুতের পরে কি আসে? হাজার। তারপরে কি আসে? শতক। তারপরে কি আসে? দশক। তারপরে কি আসে? একক। চেক করেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এই যে পুরাটা লক্ষ, মানে 10 লক্ষ। তাহলে 15 পরে কয়টা শূন্য হবে? এই যে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6। তাহলে কার সাথে মিলে? 6 সাথে মিলে। এগুলো আপনি না করাইলেও পারবেন, পারবেন না? আচ্ছা, তারপর কি আছে? আর নাই, শেষ। আচ্ছা, তাহলে দেখি আরেকটা কিছু পড়ানো যায় কিনা। কটা বাজে? 8টা বাজে নাই। হ্যাঁ, আচ্ছা দেখি কি বলে একটু। এ ভাই, ক্লাস তো শেষ, অন্য কিছু থাকলে পড়াই দিই। হ্যাঁ, শেষ। সব ধরে রাখেন তো, আর কিছু আছে কিনা। দেখ তাহলে যেটা দিবে আর কি। একদম সহজ টপিক ছিল, শেষ হয়ে যায়। এবং প্রতি পরীক্ষায় যে আসে এমনও না, মাঝে মাঝে আসে। রিটেনে আসার চান্স নাই।
যে কটা হয় আর কি। হ্যাঁ, তাহলে এখানে কিছু আগে থাকলো। হ্যাঁ, ঠিক আছে, পরে একটা ক্লাস ফুল নিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু গড় দেখি চলেন। পুরোটা শেষ করা তো দরকার নাই, স্লাইড তো রেডি থাকতে হবে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি যতটুকু আগানো যায়, দেখি যা দিছে এখন আর খোঁজাখুঁজি করা যাবে না। গড় দিছে, গড়। আচ্ছা, গড় হচ্ছে দুই প্রকার। গড় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গাণিতিক গড়, গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন। ইংলিশে থাকলে, ব্যাংকে পরীক্ষা দিলে ইংলিশে একটু জানতে হবে, অ্যারিথমেটিক মিন। আর আরেকটা গড় হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় ইংলিশে কি হবে? জিওমেট্রিক মিন। তাহলে আমাদের গড় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গাণিতিক গড়, আরেকটা হচ্ছে জ্যামিতিক গড়। প্রশ্ন যদি সুস্পষ্টভাবে উল্লেখ থাকে জ্যামিতিক গড়, তাহলে আমরা জ্যামিতিক গড়ের হিসাব নিকাশে যাব। আর যদি খালি গড় বলা থাকে, আমরা ধরে নিব সেটা আসলে গাণিতিক গড়। গাণিতিক গড়টা কেমন? খুবই সহজ। ধরেন আপনাকে আমি তিনটা সংখ্যা দিলাম, একটা সংখ্যা ধরেন 10, একটা 20, একটা 30। এখন এই তিনটা সংখ্যার গাণিতিক গড় করতে বললাম বা শুধু গড় করতে বললাম। তার মানে হচ্ছে সংখ্যা তিনটারে যোগ দিব, ভাগ দিব কত দিয়ে? যেই কয়টা সংখ্যারে যোগ দিছি সেই কয়টা সংখ্যা দিয়েই কত দিয়ে ভাগ দিব। তিনটা সংখ্যারে যোগ দিছি বলে তিনটা দিয়ে ভাগ দিব। চারটা সংখ্যারে যোগ দিলে কত দিয়ে ভাগ দিতাম? 4 দিয়ে ভাগ দিতাম। ক্লিয়ার কিনা? আচ্ছা, গাণিতিক গড় আমরা নরমালি পারি। আর যদি আমাদেরকে জিওমেট্রিক অ্যাভারেজ বা মিন বলে, বা বাংলায় কি বলে, জ্যামিতিক গড়, তখন আমাদের যেটা করতে হবে, ধরেন তিনটা সংখ্যা আমাদেরকে দিল, একই তিনটা সংখ্যা 10, 20 আর 30। গাণিতিক গড় হলে যোগ দিতাম, আর জ্যামিতিক গড় হলে কি করব? গুণ দিব। জ্যামিতিক গড় হলে তিনটা সংখ্যারে কি দিব? গুণ দিব। গাণিতিক গড়ে তিনটা সংখ্যারে কি দিছিলাম? যোগ দিয়ে তারপরে কত দিয়ে ভাগ দিছি? 3 দিয়ে ভাগ দিছি। আর জ্যামিতিক গড়ে কি করব? তার পাওয়ার বানায় দিব 1 বাই কত? পাওয়ারের উপরে 1 থাকবে, নিচে কি হবে? পাবলিক কয়টা? 3টা, তাই ভাগ হবে কত দিয়ে? 3 দিয়ে। এটাই কেমন গড়? জ্যামিতিক গড়। পারা যাবে কিনা? যদি আপনারা চারটা সংখ্যা দেয়, ধরেন আপনারা দিল 5, 10, 15, 20, কয়টা সংখ্যা? চারটা সংখ্যা। জ্যামিতিক গড় যদি বের করতে বলে কি করতে হবে? গুণ দিতে হবে। আর পাওয়ার কত করতে হবে? 1 বাই চারটা সংখ্যা বলে কি করব? 4 দিয়ে ভাগ দিব। তাহলে দুই টাইপের গড় পারা যাবে কিনা? কোনো কিছু বলে না থাকলে আমরা কোন গড় ধরেই নিব? গাণিতিক গড়। আর ক্লিয়ার ভাবে যদি বলে এটা জ্যামিতিক গড়, তখন কি করব? জ্যামিতিক গড় উল্লেখ থাকলে এই টাইপের অপশনটা আনসার দিব। ক্লিয়ার কিনা? পারা যাবে? এটার আনসার বের করতে খবর হয়ে যাবে। এটার অপশনে এরকমই থাকবে। অথবা সুন্দর সংখ্যা দিবে যাতে এটা 64 হয়, 64 আর কি কিউবিক রুট হচ্ছে 4, ওরকম। এই যে ভাঙ্গাইতে চাইলে এটা পারবে না ভাঙ্গাইতে কাগজ কলমে, অসংজ্ঞায়িত কেন হবে? প্রসেসটা কঠিন। আপনাকে সুন্দর সুন্দর সংখ্যা দিবে, যেমন 41 অথবা 43তম বিসিএস এ আসছিল, এই সংখ্যাটা ওরা মিলাই দিত। ধরেন এখানে যদি 1000 হয় গুণফলটা, তার কিউবিক রুট কত হয়? 10 হয়, ওরকম মিলাই দেয়। যদি এখানে আপনার গুণফলটা 64 হয়, তার কিউবিক রুট কত হয়? 4 হয়। ঠিক আছে, যেগুলা মিলে ওইরকম কিছু দিবে। আর যদি না মিলে তাহলে ডাইরেক্ট অপশন এরকম থাকবে। ক্লিয়ার কিনা? যদি বড় বড় সংখ্যা থাকে জিনিসগুলো এরকম থাকবে। আচ্ছা, তাহলে আমরা গাণিতিক গড় দেখতেছি,
জ্যামিতিক গড় দেখতেছি। আরেকটা আছে ওয়েটেড মিন। আমরা একটু ওয়েটেড মিনটাও দেখি। এটা বাংলা করলে কি হয়? ওজন গড়। আচ্ছা, এরকম ওজন গড়ের একটা ব্যাপার থাকতে পারে। যেমন ধরেন আপনার একটা এক্সাম্পল আমরা তৈরি করি। আপনার ফার্স্ট টার্ম, আগে পরীক্ষা 3 টার্ম হইতো না? আপনারা কয় টার্ম পরীক্ষা দিচ্ছেন? 2 টার্ম না 3 টার্ম? কয় টার্ম পরীক্ষা দিচ্ছেন? 3 টার্ম পরীক্ষা দিচ্ছেন। ধরেন আপনার স্কুলের সিস্টেম ফার্স্ট টার্মের গুরুত্ব যা, সেকেন্ড টার্মের গুরুত্ব ঠিক তাই, কিন্তু ফাইনালের গুরুত্ব কেমন? বেশি মানে কি তার ডাবল। ফার্স্ট টার্মের গুরুত্ব যা, সেকেন্ড টার্মের গুরুত্ব তাই, কিন্তু ফাইনাল টার্মের গুরুত্ব কেমন? তার ডাবল। ফার্স্ট টার্মের গুরুত্ব সেকেন্ড টার্মের গুরুত্বর চেয়ে ডাবল। এখন মনে করেন আপনি ফার্স্ট টার্মে, এই টাইপের অঙ্ক একটু কম আসে, তারপর একটু শিখে রাখলাম আর কি। ফার্স্ট টার্ম পরীক্ষায় আপনি পাইছেন কত? পাইছেন বলেন? 40। তারপরে আপনি সেকেন্ড টার্ম পরীক্ষায় কত পাইছেন? 60। ওকে, সেকেন্ড টার্মে 60 পাইছেন। আর ফাইনাল পরীক্ষায় কত পাইছেন? 50। ওকে, 50 যা পাইছেন। এখন আপনাকে স্যার বলে দিছে কোশ্চেনে যে ফার্স্ট টার্মের গুরুত্ব আর সেকেন্ড টার্মের গুরুত্ব সমান, আর ফাইনালের গুরুত্ব কেমন? ওই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের চেয়ে ডাবল। ডাবল। তাহলে ফাইনাল পরীক্ষায় আপনার নাম্বারটা কত? ফাইনাল পরীক্ষা আপনি কত নাম্বার পাইছেন যদি জিজ্ঞেস করে, কিভাবে গড়টা বের করব? এই যে ফাইনাল পরীক্ষায় কত পাইছেন, এটা কি আমরা কি বলতে পারি? ওয়েটেড মিন বা ওজন গড়। আচ্ছা, চলেন বের করি। ফার্স্ট টার্মে কত পাইছেন? 40। সেকেন্ড টার্মে কত পাইছেন? 60। ফাইনালে কত পাইছেন? 50। ফার্স্ট টার্মের গুরুত্ব কত? কিছু একটা। কিছু একটা কত ধরবেন? যা মন চায় ধরতে পারেন। সবচেয়ে সহজ হচ্ছে 1 ধরেন। ফার্স্ট মানে হিসাবটা সহজ হবে, আপনি যে কোনো সংখ্যায় ধরতে পারেন। ফার্স্ট টার্মের গুরুত্বের কত ধরলেন? 1। আপনার মন চাইলে আপনি 5 ধরেন, সমস্যা নাই। এখন যার বেশি মন চায় সে ধরেন 37। তারপরে ধরেন হচ্ছে এই কত 23। ক্যালকুলেটর ভেঙে নিতে মন চাইলে ভেঙে ফেলেন, কোনো সমস্যা নাই। তাহলে ফার্স্ট টার্মের গুরুত্ব আমি ধরলাম কত? 1। সেকেন্ড টার্মের গুরুত্ব কি তাই না? ফার্স্ট টার্মের 1 হলে সেকেন্ড টার্মেরও কত? সমান সমান গুরুত্ব, তারও 1। আর ফাইনালের গুরুত্ব কেমন? এদের ডাবল। আপনি ডাবল বললে ডাবল, স্যার যদি বলে না ফাইনালের গুরুত্ব ট্রিপল, তাহলে ট্রিপল। তাহলে 1 আর 1, আর এই 1 বাই 1 গুণ করলে কত হয়? 2 দিয়ে গুণ দিলে 2। তাহলে ফাইনালের গুরুত্ব কি? ডাবল। তাহলে প্রতিটা সংখ্যাকে কি দিয়ে গুণ দিচ্ছি? তার গুরুত্ব দিয়ে গুণ দিচ্ছি। ক্লিয়ার কিনা? গুরুত্ব দিয়ে গুণ দিয়ে তারপর যোগ দিয়ে দিব। দিলাম যোগ। এবার ভাগ দিতে হবে। আগে পাবলিক 3 জন ছিল, কত দিয়ে ভাগ দিতাম? আগে 3 দিয়ে ভাগ দিতাম, বাট এখন আমরা গুরুত্বগুলার যোগফল দিয়ে ভাগ দিব। তাহলে এখানে গুরুত্ব কত? 1। এখানে গুরুত্ব কত? 1। এখানে গুরুত্ব কত? 2। তাহলে গুরুত্বগুলার যোগফল দিয়ে ভাগ দিব। এই ভাগের মাধ্যমে যা আসবে সেটাই কি আমাদের গড়। এখান থেকে কত আসে? 40 আর 60 কত? 100। 100 200 আর ভাগ কত? 4। তাহলে কত আসতেছে? 50 আসতেছে। তার মানে ফাইনাল পরীক্ষায় সে আলটিমেটলি কত পাইছে? 50 পাইছে। ফার্স্ট টার্মের গুরুত্ব যা, সেকেন্ড টার্মের গুরুত্ব তা, ফাইনালের গুরুত্ব কি? তার ডাবল। ধরেন কোশ্চেন এরকম বলছে, এরকম যদি বলা থাকে গড় বের করা যাবে? পারবেন কি না? পারবেন না? আচ্ছা, তো এরকম আসার চান্স কম, যদি আসে আশা করি পারবেন। এখন দেখেন আমাদেরকে কি বলছে। 1 নম্বর অঙ্ক, 9 0 7 8 এর গড় কত? কেমন গড়? এখানে কি ওয়েটেড মিন এরকম কিছু বলা আছে? তারপরে হচ্ছে জ্যামিতিক গড় কিছু বলা আছে? তাহলে আমরা নরমাল গড় ধরে নিব। নরমাল গড় ধরলে কি আসবে? 9 যোগ 0 যোগ 7 যোগ 8। পাবলিক কয়টা? তাহলে 4 দিয়ে ভাগ দেন, কত আসে? 6 আসলে 6 গড়। পারা যাবে কিনা বলেন? পারা যাবে।
এরপরে আপনাকে বলতেছে 4টা ঝুড়িতে যথাক্রমে 3টা, 0টা, 4টা এবং 5টা করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টা কমলা আছে? তাহলে 3 আর 7, 5, 12, 12কে 4 দিয়ে ভাগ দিবেন, কত আসবে? 3, 3টা। পারবেন না? ওকে, দেখে দেখে পারা যায়। হ্যাঁ, এরও সেম। 73, 75, 77, 79, 81 এর গড় কত? সবাইরে যোগ দিবেন, যোগ দিয়ে কত দিয়ে ভাগ দিবেন? 5 দিয়ে ভাগ দিবেন। ওকে, এরপর কি বলছে? 4, 4, 6, 7 এক্স, এদের গড় মান কত? 5.5। তাহলে স্যার বলে দিচ্ছে গড় মান কত? 5.5। এখন স্যারের কথা আমরা বিশ্বাস করি নাই, আমরা গড়টা বের করব। গড় বের করতে চাইলে কি করব? এদের সবাইকে যোগ দিলাম, যোগ দিয়ে কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে ভাগ দিব। আমরা গড় পাইছি, আর এটা কি স্যারের দেওয়া গড়। এখন দুইটা গড় তো ভিন্ন হইতে পারে না, সেজন্য কি হবে? ইকুয়াল হবে। এরপরে আপনি এখন হিসাব নিকাশ করেন। নিচে 4, উপরে কত? 17 যোগ এক্স ইকুয়াল কত? 5.5। এখান থেকে লিখতে পারেন 17 প্লাস এক্স। 5.5 এর সাথে 4 গুণ করলে কত হয়? 22। তাহলে এক্স সমান কত? 5। এই বের হয়ে গেল, এক্স এর মান 5। দেখেন 4 পারা যাবে কিনা। 77, আচ্ছা আগের অঙ্কের উত্তর দিচ্ছে। ওকে, পারবেন না? ওকে, চলেন আগাই। 6, 8, 10 এর গাণিতিক গড়। 6, 8 এবং 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় এর সমান হবে? তাহলে যে এদের ওই সংখ্যাটা দেওয়া নাই, এদের গাণিতিক গড় কি হবে? এদের গাণিতিক গড়ের সমান হবে, তার মানে সমান হবে। এই পাশে কি আছে? 6, 8, 10, 3, এদের গড় হবে 7, 9 আর কোন সংখ্যা, কোন সংখ্যাটা এক্স দিয়ে দেন, আর গড়ের জন্য কি দিবেন? 3। তাহলে এদের গড় এদের গড়ের সমান। এবার এখান থেকে আপনি 3, 3 ফেলে দেন, এদের যোগফল কত? 24। এখানে কি আছে? 16 প্লাস এক্স, তার মানে এক্স এর মান কত? 8। তাহলে ওই সংখ্যাটা কত? 8। পারবেন না? কলমের কালার কালো হলে ভালো হয়। ওকে, তাহলে কালো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক একজনের এক একটা। আচ্ছা আচ্ছা, তাহলে মোটা করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, মোটা করলে দেখি কি অবস্থা দাঁড়ায়। এরপরে দেখেন 20তম বিসিএস এর কোশ্চেন। এক্স এবং ওয়াই এর মানের গড় কত? 9। তার মানে এক্স আর ওয়াই এর মানের গড় মানে কি? এক্স প্লাস ওয়াই বাই 2। এটাই তো এক্স আর ওয়াই এর গড়, আর এটাই কত? 9। ওকে, এরপরে কি বলছে? জেড সমান কত? 12। ওকে, 12। এখন ওর আবদার কি? এক্স ওয়াই জেড এর মান, এক্স ওয়াই জেড এর মানের গড় কত? তার মানে ওদের আবদার হচ্ছে এক্স ওয়াই জেড তাদের গড় মান, এদের যোগফল বের করে তাকে 3 দিয়ে ভাগ দিলে কত আসে, এটা হচ্ছে আমাদের কাছে আবদার করছে, আর এগুলো আমাদেরকে দিয়ে দিছে। আসেন এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি। এখান থেকে আমি বের করতে পারি না এক্স প্লাস ওয়াই কত? 18। এবার এগুলা বসাই। এক্স প্লাস আর ওয়াই এর মান কত? 18। জেড এর মান কত? 12। আর নিচে 3। তাহলে কত আসে? 30/3, তার মানে কত? 10। এই তো, এই তো সবার 10 আসছে। পারবেন না?
এরপর চলেন দেখি, এটা মনে হয় একটু ভালো অঙ্ক। এম কিউ টিউ এগুলো আছে, চলেন দেখি কি বলতেছে। কিউ সংখ্যক সংখ্যার গড় কত? এম। কয়টা সংখ্যার গড় এম? কিউটা সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম। আবার কি বলছে, এটা কি পি হবে? দুইটা কিউ হবে না কনফার্ম? প্রথমটা পি, ওকে, যে কোনো একটা পি তো হবেই। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় কত? এম। আর কিউ সংখ্যক সংখ্যার গড় কত? এন। সবগুলা সংখ্যার গড় কত? আচ্ছা দেখি আপনারা বলতে পারেন কিনা। পি, আচ্ছা আচ্ছা দেখি না, আস্তে 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 দেখি। পিটা সংখ্যার গড় কত? এম। তাহলে পিটা সংখ্যার যোগফল কত? পিএম। অনেকের মাথায় ঢুকে নাই, সহজ করে বলি। মনে করেন 5টা সংখ্যার গড় করছেন আপনি, 5টা সংখ্যার গড় কত? ধরেন আপনি 5টা সংখ্যার গড় হচ্ছে 10, 5টার গড় কত? তাহলে 5টা সংখ্যার যোগফল কত? এই যে গড়ের সাথে কয়জনের গড় সেটা যদি গুণ দেই, গড়ের সাথে কয়জনের গড় সেটাকে গুণ দিলে আমি কি পেয়ে যাব? সংখ্যাগুলোর যোগফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখেন আমার গড় কত? এম। গড় কত? এম। কয়জনের গড় এম? পি জনের গড় এম। তাহলে গড়ের সাথে পি গুণ দিয়ে দিলে কি পেয়ে যাব? এই সবগুলা সংখ্যার যোগফল পেয়ে যাব। ক্লিয়ার কিনা? আবার আসেন, কিউটা সংখ্যার গড় কত? কিউটা সংখ্যার গড় হচ্ছে এন। কয়জনের গড় এন? কিউটা সংখ্যার গড় এন। তাহলে গড়ের সাথে কয়টা সংখ্যা যদি গুণ দিয়ে দেই, কিউটা সংখ্যার যোগফল পেয়ে গেলাম। এখানে আছে পিটা সংখ্যার যোগফল, এখানে আছে কি? কিউটা সংখ্যার যোগফল। এই যোগ দিয়ে দিলাম পিটা সংখ্যার যোগফল আর কিউটা সংখ্যার যোগফল, এদেরকে যোগ দিলে কি পাওয়া যাবে? সবগুলা সংখ্যার যোগফল। আর সবগুলা সংখ্যা মানে কয়টা সংখ্যা? প্রথম কেইজে পিটা সংখ্যা, দ্বিতীয় কেইজে কয়টা সংখ্যা? কিউটা সংখ্যা। এখানে পিটা সংখ্যার যোগফল আছে, এখানে কিউটা সংখ্যার যোগফল আছে। আর তাহলে মোট সংখ্যা আছে আমার কয়টা? পি প্লাস কিউটা। এখন এদের গড় বের করতে গেলে কি করব? মোট কয়টা সংখ্যা? পি প্লাস কিউটা। এটাই আনসার। দেখেন 7 নম্বর বুঝছি কিনা। এখন পর্যন্ত করা ভালো অঙ্ক এটাই, আর সবার উত্তর আগেই চলে আসছে, সি। পারবেন মোটামুটি, একটু ভালো জাতের অঙ্ক আর কি। রিটার্নে আসলে না করবেন, এটা রিটার্ন আসার কোনো সম্ভাবনাই নাই। এখন পর্যন্ত আমরা যে কয়টা অঙ্ক করলাম আজকে সারাদিনে, একটা অঙ্ক রিটার্নে আসার মতো না। ঠিক আছে, তার ঘর থেকে রিটার্ন আসতে পারে, আসতে পারে, কিন্তু আসার অঙ্ক আছে পরে, পরে ঘর থেকে অঙ্ক রিটার্নে আসতেই পারে। এমনকি ব্যাংক জবেও আসে রিটার্ন, ঘর থেকে আসে। তারপর হচ্ছে বয়স থেকে আসে, কিন্তু সেই অঙ্ক আছে, পরে আসবে। এরপর কি বলছে, এটাও রিটার্নে আসার মতো না, সবই সহজ। 10টা সংখ্যার যোগফল কত? 462। প্রথম 4টার গড় কত? 52। শেষ 5টার গড় কত? তাহলে পঞ্চম সংখ্যাটা কত জিজ্ঞেস করতেছে। 10টা সংখ্যার যোগফল কত? 462। ভালো কথা। প্রথম 4টা সংখ্যার গড় কত? প্রথম 4টা সংখ্যার গড় হচ্ছে 52। তাহলে প্রথম 4টা সংখ্যার যোগফল কত? যোগফল কিভাবে বের করে? গড়কে কয়জনের গড় সেটা দিয়ে গুণ দিতে হয়। গড় হচ্ছে আপনার 52, কয়জনের গড়? 4 জনের, তাই 4 দিয়ে গুণ দিলাম। এটা হচ্ছে আমার প্রথম 4টা সংখ্যার যোগফল। শেষ 5টা সংখ্যার গড় কত? 38। তাহলে শেষ 5টা সংখ্যার যোগফল কত? সাথে গুণ দিতে হবে কত? 5 দিয়ে। তাহলে দেখেন এটা আমার 10টা সংখ্যার যোগফল, সেখান থেকে 4টা সংখ্যার যোগফল বাদ দিলাম, প্রথম 4টা বাদ দিয়ে দিলাম, পরের 5টাও বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন 10টা থেকে প্রথম 4টা বাদ, শেষ 5টা বাদ, পড়ে থাকবে কে? পড়ে থাকবে কে? পঞ্চম ব্যক্তি পড়ে থাকবে।
প্রথম 4 জনও বাদ, শেষ 5 জনও বাদ, তাহলে পঞ্চম বেটা যে সে পড়ে থাকবে, এবং সেটা কত বিয়োগ দিলে যা আসে 64 আসলে 64 যা আসে 64 হবে, রাইট। সবার উত্তর 64। পারবেন না? এরপরে কি বলতেছে, 3টা সংখ্যার গড় কত? 6। ওই 3টা সংখ্যা সহ মোট 4টা সংখ্যার গড় কত? 8। তাহলে চতুর্থ সংখ্যাটার অর্ধেকের মান কত? চতুর্থ সংখ্যাও চাই নাই, চতুর্থ সংখ্যার অর্ধেকের মান চাইছে। আমার এখন বলেন 4টা সংখ্যার গড় কত? 4টা সংখ্যার গড় যদি 8 হয়, ওই 4টা সংখ্যার যোগফল কত? গড়ের সাথে সংখ্যা কয়টা? 4টা, গুণ দিয়ে দিলাম। এই গুণফলে কি 4টা সংখ্যার যোগফল, ক্লিয়ার কিনা? এই 4টা সংখ্যার যোগফল। আর 3টা সংখ্যার গড় কত? 6। তাহলে ওই 3টা সংখ্যার যোগফল কত? 3। এটা 4টা সংখ্যার যোগফল, আর এটা কি 3টা সংখ্যার যোগফল। 4 সংখ্যার যোগফল থেকে 3 সংখ্যার যোগফল বাদ দিলে পড়ে থাকবে কি? ওই চতুর্থ সংখ্যাটা। কিন্তু আমার কি চতুর্থ সংখ্যা লাগবে? চতুর্থ সংখ্যা যাই হয় না কেন তার কি লাগবে? অর্ধেক লাগবে। তাহলে কত আসে? 32 থেকে 18 গেলে কত থাকে? 14 হলো সংখ্যাটা, আর তার অর্ধেক কত? 7। পারবেন না? পারা যাবে? আচ্ছা, চলেন পরেরটায় যাই। কি বলছে, কোন এক স্থানে সপ্তাহে গড় কত? গড় তাপমাত্রা কত? এক সপ্তাহের গড় তাপমাত্রা 30। এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিনের গড় তাপমাত্রা 30। তাহলে 7 দিনের মোট তাপমাত্রা কত? 30 ইন্টু, ওই তো গুণ করলে আসবে আর কি 7। এটা হলো 7 দিনের মোট তাপমাত্রা। প্রথম 3 দিনে গড়ে তাপমাত্রা কত করে ছিল? 28। তাহলে প্রথম 3 দিনের গড় যদি 28 হয়, প্রথম 3 দিনের মোট কত? 28 ইন্টু 3। শেষের 3 দিনের গড় কত? তাহলে শেষের 3 দিনের মোট কত? 29 ইন্টু 3। এই আছে প্রথম 3 দিন, এই আছে শেষ 3 দিন। তাহলে বাদ পড়তেছে কোন দিনটা? চতুর্থ দিনটা। ও চতুর্থ দিনই জিজ্ঞেস করবে। তাহলে এই 7 দিন, 7 দিন থেকে প্রথম 3 দিন বাদ, শেষ 3 দিনও বাদ। তাহলে পড়ে থাকবে কে? আমি হিসাব বিকাশ করে দেন, কত আসে? 39 ডিগ্রি। ওকে, যা আসে। পারা যাবে না? তার মানে উত্তর হচ্ছে গ। হ 39, মানে আগের উত্তর পাচ্ছি আর কি কমেন্টে। পারবে সবাই, নেট স্লো আর কি। এটা কোনটা? 96। সেম অঙ্ক। রবি থেকে শনিবার পর্যন্ত কোন স্থানের গড় বৃষ্টিপাত 3 ইঞ্চ। রবি থেকে শুক্রবার পর্যন্ত গড় কত? 2। তাহলে শনিবারেরটা কত? পারবেন না? কত? 3 ইন্টু 7 দিন না? রবি থেকে শনি কি 7 দিন? এখান থেকে বাদ দিয়ে দিবেন কত? 2 ইন্টু শুক্র পর্যন্ত কয় দিন? কেন 5? কেন 6 দিন? বইয়ের পৃষ্ঠা, তারপর হচ্ছে যে দিন, এগুলা গুনতে হয় কি ওইটা সহ। তাহলে বিয়োগ দিলে কত আসতেছে? 21 থেকে 12 বাদ কত আসে? 9, তাই না? তার মানে শুক্রবার, শনিবার প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি, সবাই ইঞ্চি। এই জন্য কাউকে ইঞ্চি দেই নাই, সবাই ইঞ্চি। হ্যাঁ 9, সবার উত্তর সঠিক। বৃষ্টিপাত তো আসলে সেন্টিমিটারের মাপে ওরা ইঞ্চি দিছে আর কি। ইঞ্চি পরিমাণ বৃষ্টি আসলে হয় না এক সপ্তাহে। তাও বাংলাদেশে বন্যা ধ্বংস হয়ে যাবে। বলেন বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত? 203, রাইট। 203 কি মিটার? সেন্টিমিটার। বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। দেখেন আমার মনে হয় একই অঙ্ক।
একজন শ্রমিক প্রথম 4 দিন প্রতিদিন 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে, তাহলে প্রথম 8 ঘন্টাও কাজ করে, ঘন্টায় কয় টাকা করে পায়? 10 টাকা করে পায়। পরবর্তী সময়ের জন্য, পরবর্তী সময় মানে কি 8 ঘন্টার বেশি যদি কাজ করে, ওভারটাইম যদি করে, তখন প্রতি ঘন্টা কত করে পায়? 15 টাকা করে পায়। ওকে, দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত হচ্ছে? দৈনিক যদি 10 ঘন্টা কাজ করে তাহলে ঘন্টা প্রতি তার গড়ে মজুরি কত হচ্ছে? চলেন দেখি, হিসাব করে দেখি। আচ্ছা, প্রথম 8 ঘন্টা কাজ করলে কয় টাকা করে পায়? প্রথম 8 ঘন্টার হিসাবে আসি। প্রথম 8 ঘন্টায় প্রতি ঘন্টায় কত করে দেয়? প্রতি ঘন্টায় 10 টাকা করে দেয়। তাহলে 8 ঘন্টায় কত দেয়? 80 টাকা দেয়। এরপরে আরো 2 ঘন্টাও এক্সট্রা কাজ করে, ওই 2 ঘন্টায় প্রতি ঘন্টায় কত করে দেয়? তখন 15 টাকা করে দেয়। এই 15 টাকা করে সে কয় ঘন্টা টাকা আদায় করতে পারে? 2 ঘন্টা। এটাই কি তার টোটাল ইনকাম? এটাই কি টোটাল ইনকাম না? 8 ঘন্টা কাজ করে তখন 10 টাকা করে ধরায় দেয়, এখান থেকে 80 টাকা পাইলো। এরপরে হচ্ছে সে আরো 2 ঘন্টা কাজ করে, তখন প্রতি ঘন্টা 15 টাকা করে হাতে ধরায় দেয়। এই হলো তার দিনই ইনকাম, এই হলো টোটাল ইনকাম। আর টোটাল সময়টা কত? 10। এই হলো 10, হিসাব করলে যা আসে 8 10 80 আর 110 ডিভাইডেড বাই 10 ইকুয়াল কত? 11। দেখি আপনাদের উত্তর কত আসে। 11। ফাইন, সবার উত্তর 11। আর এরা পড়ে আছে 10 টাকায়। 10 টাকা কি আগের অঙ্ক ছিল মনে হয় না? 11 টাকা। 24তম বিসিএস বাতিল হয় নাই, এই কোশ্চেনটা বাতিল হয়েছে আর কি। পরে আবার পরীক্ষা হয়েছে, তাহসান বিসিএস দেয় নাই। ওই পোলাপাইন বদমাইশ তো বানাইছে আর কি। আচ্ছা, এরপরে আসেন কি বলছে 12 নাম্বার। এক দোকানদার, তাহসান না, ওই আইবি এর পোলাপাইন নর্মালি বিসিএস টিসিএস দেয় না। বিসিএস দিয়ে কয় টাকা পাবেন? এখন তাও কিছু টাকা পয়সা বাড়ছে, বেতন টেতন 15 সালের পরে কিছু বাড়ছে, আগে মানুষ দিতই না বিসিএস। আচ্ছা, সেটাই। এই যে দেখেন, এক দোকানদার সে 12 দিনে কয় টাকা আয় করে? 504 টাকা আয় করে। 12 দিনে আয় করে কত টাকা? 504 টাকা। ওকে, প্রথম 4 দিনে তার গড় আয় কত? 40 টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত হবে? মনোযোগ দিয়ে, এটা ভালো অঙ্ক, প্রাইমারিতে আসছে যদিও। 12 দিনে সে আয় করছে কত? 504 টাকা। প্রথম 4 দিনের গড় কত? 40 টাকা। তাহলে বাকি দিনগুলো মানে কয় দিন? বাকি 8 দিনের গড় কত জানতে যাচ্ছে। ওকে, ওই 8 দিয়ে ভাগ করবেন আর কি। তাহলে 12 দিনের আয় ছিল কত? 504। ভালো কথা। প্রথম 4 দিনের আয় কত? গড়ে 40। প্রথম 4 দিনের আয় হচ্ছে গড়ে 40। তাহলে প্রথম 4 দিনে মোট আয় করছে কত? গড়ের সাথে কয় দিনের গড়? তাহলে 4 দিয়ে গুণ, এই পাইলাম কি প্রথম 4 দিনের গড়, প্রথম 4 দিনের মোট। তাহলে দেখেন 12 দিন থেকে যদি আমি 4 দিনের হিসাব বাদ দেই, তাহলে কয় দিনের টাকা পড়ে থাকে? এখানে কি 8 দিনের টোটাল আয় আছে না? 8 দিনের টোটাল আয়কে কত দিয়ে ভাগ দিবেন? তাহলে গড় বের হয়ে গেল 43 টাকা, যা আসে। আগে আগে হিসাব করে ফেলে, বিশাল ব্রিলিয়ান্ট। ওকে, পারা যাবে না? দেখি আপনাদের উত্তর কত আসছে। 43 টাকা। 2 পাইলেন কোথায়? আমি 2 কোথায় পাইছি? কোন অঙ্কের কথা বলতেছে? হ্যাঁ, আগের অঙ্ক কি ছিল? ওই যে 2 ঘন্টা ছিল, যে 10 ঘন্টা। ও আচ্ছা, ওই যে 10 ঘন্টা ছিল, 8 ঘন্টা নর্মাল আর 2 ঘন্টা হলো 15 টাকা রেটে।
হ্যাঁ 11 টাকার রেজাল্ট, হ্যাঁ ঠিক আছে। ওকে, বুঝি নাই, শেষ করে দিব, বাজে কয়টা? 11টা বাজে না, 3 মিনিট আছে, দিয়ে দিব। দেখি আরেকটা করা যায় কিনা। আচ্ছা দেখি, একজন বোলার গড়ে, একজন বোলার গড়ে 14 রান দিয়ে কয়টা উইকেট পাইছে? 12টা উইকেট পাইছে। তাহলে সে গড়ে কত রান করে দেয়? 14 রান করে দেয়, কয়টা উইকেট পাইছে? 12টা উইকেট পাই গেছে। পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে কয়টা উইকেট পাইছে? 4টা উইকেট পাইছে। তাহলে এখন তার উইকেট প্রতি গড় রান কত? উইকেট প্রতি গড় রান কত? দেখেন, সে গড়ে কয় রান দিছে 12টা উইকেট পাইতে? 14 রান দিছে, মানে প্রতি উইকেট পাইতে তার রান কত রান খরচা হয়েছে? ছেলেরা ভালো বুঝতেছেন তাই না? বোলিং গড় কি করে করে? বোলিং গড় করে হচ্ছে, বোলিং গড় আর বোলিং স্ট্রাইক রেট বুঝেন? দেখছেন না যে লেখা থাকে নিচে বোলিং গড় এত, ধরেন কারো বোলিং গড় হচ্ছে 30 আর স্ট্রাইক রেট হচ্ছে মনে করেন 55 ধরেন আর কি, তার মানে সে প্রতি 30 রান দেওয়ার পর একটা করে উইকেট পায়, এটা হচ্ছে বোলিং গড়। আর স্ট্রাইক রেট 55, তার মানে সে প্রতি 55টা বল করার পর একটা করে উইকেট পায় গড়ে। প্রতি 55টা বল করে একটা করে উইকেট পায় গড়ে। এটা হলো এভারেজ, আর এটা হচ্ছে স্ট্রাইক রেট। আশা করি ছেলেরা জানেন, মেয়েদের জন্য বললাম। এখানে দেখেন সে গড়ে কত রান দিছে, তার মানে প্রতি উইকেট পাইতে তার রান দিতে হয়েছে কত? 14। পরবর্তী খেলায় সে উইকেট পাইছে 4টা, আর প্রতি উইকেটের জন্য গড় কত করে? 6 রান করে তাকে দিতে হয়েছে। আর ওভারঅল জিজ্ঞেস করছে তার। ওকে চলেন দেখি সে মোট রান দিছে কয়টা, পার উইকেটের জন্য কত করে রান দিছে। তাহলে 12 উইকেট পাইতে তাকে রান দিতে হয়েছে কত? 14 × 12। এই 12 উইকেট পাইতে তার এই কয়টা রান দিতে হয়েছে। আর পরের ম্যাচে 6 রান দিয়ে একটা করে উইকেট পায়, তাহলে 6 রান দিয়ে গড়ে উইকেট পাইছে কয়টা? তাহলে ওই ম্যাচে সে রান দিছে কত? 6 × 4। তাহলে তার জীবনে সে মোট রান দিছে কত? 12টা উইকেট পাইতে এই কয়টা রান দিছে, আর নেক্সট ম্যাচে 4টা উইকেট পাইতে এই কয়টা রান দিছে। এই হলো তার দেওয়া টোটাল তার জীবনের রান। আর তার জীবনে মোট উইকেট কয়টা? এই যে 12টা আর 4টা 16টা। এটাই হচ্ছে তার জীবনের উইকেট প্রতি গড়। আনসার কত? 12। ওকে 12। আনসার কত পাইছে না? 12, সবার পেয়ে গেছি 12। ক্লিয়ার? আচ্ছা, কি 1:30 বাজছে? ঠিক আছে, 1:30 বাজলে যান ছুটি। তাহলে আমরা করলাম কত পর্যন্ত? 13 পর্যন্ত, একটু খেয়াল রাখেন। ওকে, সি ইউ। আগামী স্যার একটা আমরা 100 নম্বর